মাসখানেকের উত্তেজনার পর নমনীয় ইরান যুক্তরাষ্ট্র। শুক্রবার থেকে আবারও বৈঠকে বসছে দুই দেশ। আলোচনায় সমাধান না হলে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি ট্রাম্পের। পুলিশের সাথে সংঘাতে জড়িয়ে আবারও গ্রেফতার নরওয়ের যুবরাজ। মারিউসের বিরুদ্ধে ধর্ষণ সহ ৩৮ অভিযোগ। অ্যাপস্টেইনের ফাইলে উঠেছে মায়ের নামও। সম্পর্কের বরফ গড়ল ওয়াশিংটন দিল্লির। ভারতীয় পণ্যে শুল্ক কমিয়ে 18% নির্ধারণ। এশিয়ায় অনন্য সুবিধা পাবে ভারত। A number of key Indian products will benefit in a big way, though again I'd rather withhold judgment until I have a better sense as to what exactly this দর্শক, আমন্ত্রণ যমুনা আইডেস্কে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। পাল্টাপাল্টি হুমকি ধামকিতে মাসখানেকের চরম উত্তেজনার পর নমনীয় ইরান ও যুক্তরাষ্ট্র। শুক্রবার থেকে আবারও শুরু হচ্ছে দুদেশের পারমাণবিক ইস্যুতে আলোচনা। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে এবার আলোচনার দ্বারস্থ হয়েছে ওয়াশিংটন। তেহরানও কূটনৈতিক সমাধানে রাজি বলে জানান। আলোচনার মাধ্যমে ইরানের সাথে চলমান উত্তেজনা কমাতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট। তবে সংকটের সমাধান না হলে শক্তি প্রয়োগের চিন্তাও যে রয়েছে সেটিও স্পষ্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সরকার বিরোধী বিক্ষোভের জেরে ওয়াশিংটন তেহরান উত্তেজনার পারদ পৌঁছায় চরমে। আন্দোলন থামলেও অব্যাহত ছিল দুদেশের পাল্টাপাল্টি হুমকি ধামকি, যার জেরে মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের শঙ্কা তীব্র হয়েছিল। 1 মাসের বেশি সময় ধরে চলা উত্তেজনা শেষে এখন নমনীয়তা দেখাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান। গত জুনে ইসরায়েলি হামলার জেরে থমকে যাওয়া পারমাণবিক আলোচনা শুরু হচ্ছে আবারও। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে শুরু হচ্ছে দুপক্ষের বৈঠক, যাতে অংশ নেবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ। সৌদি আরব ও মিশরের মতো দেশগুলোর প্রতিনিধিদেরও এই আলোচনায় অংশ নেয়ার কথা রয়েছে। উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টার কথা নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান চুক্তিতে না গেলে প্রয়োজনে হামলার ইঙ্গিতও দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। এখনো ইরানের দিকে জাহাজ যাচ্ছে, সবচেয়ে বড় ও শক্তিশালী জাহাজ। তাদের সাথে আমাদের আলোচনা চলছে, দেখব কতটা কার্যকর হয়। কি পদক্ষেপ নেব এই মুহূর্তে বলা সম্ভব নয়। সেখানে ভেনেজুয়েলার চেয়েও বড় বহর আছে আমাদের। তবে আলোচনার মাধ্যমে যদি সমাধান করতে পারি সেটি দারুণ হবে। ইরানের দাবি, মার্কিন ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, আর তাই এখন আলোচনায় বসতে চাচ্ছে তারাই। পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কূটনৈতিক সমাধান চায় দেশটিও। আবারও তাদের ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় এখন তারাই কূটনীতির কথা বলছে। আমরা সর্বদা কূটনীতির জন্য প্রস্তুত ছিলাম, তবে সেটি হতে হবে পারস্পরিক শ্রদ্ধা রেখে এবং ইরানি জনগণের স্বার্থ সুরক্ষিত করার জন্য। কেউ সম্মানের সাথে কথা বললে তাকেও সম্মান দেখানো হবে। বল প্রয়োগ করলে উত্তরও হবে একই ভাষায়। এর আগে ইরানের পারমাণবিক তৎপরতা বন্ধে চুক্তির লক্ষ্যে গত বছর দফায় দফায় বৈঠকে বসেছিল দেশ দুটি। ইরানে ইসরায়েলি হামলার জেরে পরে ভেস্তে যায় সেই আলোচনা। মুস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনার সংস্কার কাজ ধরা পড়েছে স্যাটেলাইটের চিত্রে। প্রকাশিত ছবিতে ইস্পাহান ও নাতানজ পারমাণবিক কেন্দ্রের দুটি স্থাপনায় নতুন ছাদ বসাতে দেখা গেছে। এছাড়াও কেন্দ্রগুলোতে ইরানি কর্তৃপক্ষের বিস্তর কার্যক্রম ধরা পড়ে স্যাটেলাইট চিত্রে। গেল জুনে ইরানের ইস্পাহান, নাতানজ ও ফোর্দো পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে কেন্দ্রগুলো পুরোপুরি ধ্বংসের দাবি করেছিল ওয়াশিংটন। যদিও হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে পরবর্তী সময়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়। নিজের দেশে যুদ্ধ থামাতে না পারলেও আবারও ইরান ইস্যুতে নাক গলালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ ও সহিংসতায় ইন্ধন যোগানোর অভিযোগ তুলেছেন তেহরানের বিরুদ্ধে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে জেলেনস্কি বলেন, ইরানে ব্যাপক হত্যাকাণ্ড সংখ্যা দেখেছে বিশ্ব।
ইউক্রেনে রাশিয়ার হামলায় শহীদ ড্রোনের ব্যবহার নিয়েও অভিযোগ করেন। বলেন, মধ্যপ্রাচ্য এর বাইরে যুদ্ধ সহিংসতা উস্কে দিচ্ছে ইরান। পোস্টে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে সন্ত্রাসী তালিকাভুক্ত করায় ইউরোপীয় ইউনিয়নকে স্বাগত জানান তিনি। বলেন, অনেক আগেই আইআরজিসিকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে ইউক্রেন। আবারও যুবরাজের কেলেঙ্কারিতে আলোচনায় নরওয়ের রাজপরিবার। পুলিশের সাথে সংঘাতে জড়িয়ে চতুর্থবারের মতো গ্রেফতার হয়েছেন ধর্ষণের দায়ে অভিযুক্ত রাজকুমার মারিউস বর্গ হাইবি। সিংহাসনের উত্তরসূরি ক্রাউন প্রিন্স হাকনের সৎ ছেলে মারিউসের বিরুদ্ধে রয়েছে 38টি অভিযোগ, যার সবকটি বিচারাধীন। এরই মধ্যে আবারও আলোচিত অ্যাবস্টেইনের ফাইলে নাম উঠে এসেছে মারিউসের মা প্রিন্সেস ম্যাটি ম্যারিটার। কুখ্যাত যৌনাপরাধীর সাথে তার অন্তত 4 বছরের যোগাযোগের প্রমাণ মিলেছে নথিতে। যেন উড়ে এসে জুড়ে বসে রাজপরিবারের সম্মান ধুলায় মিশিয়ে দিলেন নরওয়ের রাজকুমার মারিউস বর্গ হেইবি। আবারও জেলে গেলেন ক্রাউন প্রিন্স হাকন এর সৎ ছেলে। 29 বছর বয়সী মারিউসের বিরুদ্ধে রয়েছে মোট 38টি অভিযোগ। এর মধ্যে 4 নারীকে ধর্ষণের অভিযোগও রয়েছে, যা নরওয়ে ছাড়িয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অভিযোগ রয়েছে ধর্ষণের সময় কয়েকজনের ভিডিও ধারণ করেছিলেন তিনি। এছাড়া নারী নির্যাতন, পারিবারিক সহিংসতা ও মাদক সংশ্লিষ্ট অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিচার শুরুর আগে তাকে 4 সপ্তাহের রিমান্ডে পাঠিয়েছে অসলোর আদালত। সবশেষ গ্রেফতারের পেছনে পুলিশের উপর হামলা, ছুরি ব্যবহার এবং আদালতে নিষেধাজ্ঞা ভাঙার অভিযোগও রয়েছে। 2024 সালের আগস্টে এক নারীকে মারধরের ঘটনার পর এই নিয়ে চতুর্থবার গ্রেফতার হলেন যুবরাজ মারিউস। আদালতে গুরুতর অভিযোগগুলো অস্বীকার করলেও কয়েকটি স্বীকার করেছেন তিনি। ভবিষ্যৎ রানীর ছেলের এমন কর্মকাণ্ডে দেশজুড়ে চলছে তীব্র সমালোচনা। রাজপরিবারের সাফাই, মারিউস কোনো রাজকীয় পদে নেই এবং তার কোনো আনুষ্ঠানিক দায়িত্বও নেই। তবে সমালোচকদের মতে তার পরিচয় সাধারণ নয়, বরং প্রতিটি কর্মকাণ্ড প্রভাব ফেলে নরওয়ের ভাবমূর্তিতে। মামলা থেকে দূরত্ব বজায় রাখলেও ভুক্তভোগী নারী ও তাদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন ক্রাউন প্রিন্স হাকন। এদিকে ছেলেকে নিয়ে বিতর্কের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছেন ক্রাউন প্রিন্সেস ম্যাটি ম্যারিট নিজেও। সম্প্রতি প্রকাশিত অ্যাবস্টেইন ফাইলে উঠে এসেছে তার নাম। জানা গেছে 2011 থেকে 14 সাল পর্যন্ত কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাবস্টেইনের সাথে নিয়মিত যোগাযোগ ছিল তার। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। অ্যাবস্টেইন ফাইলস ঘিরে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের চলমান তদন্তে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। সোমবার এই তথ্য নিশ্চিত করেছে ক্লিন্টনদের ডেপুটি চিফ অব স্টাফ। এই নিয়ে বেশ কিছুদিন ধরেই তোলপাড় চলছিল যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে। তবে তখন সরাসরি উপস্থিত হয়ে সাক্ষ্য দিতে রাজি হননি ক্লিন্টন দম্পতি। তাদের অভিযোগ ছিল রাজনৈতিক স্বার্থে এই তদন্ত ব্যবহার করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে অ্যাবস্টেইন সংক্রান্ত নতুন নথি প্রকাশের পর তদন্তের ডাকে সাড়া দিয়েছেন প্রভাবশালী মার্কিন দম্পতি। নথিতে বিল ক্লিন্টনের নামও এসেছে একাধিকবার। অভিযোগ, প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর কয়েকবার অ্যাবস্টেইনের বিমানে ভ্রমণ করেছিলেন তিনি। সম্পর্কের বরফ গলল যুক্তরাষ্ট্র ভারতের। নয়াদিল্লির ওপর আরোপিত শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। দীর্ঘদিনের দর কষাকষির পর ভারতীয় পণ্যে শুল্ক কমিয়ে 18% নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। রাশিয়ার থেকে তেল না কেনার প্রতিশ্রুতির বিনিময়ে শাস্তিমূলকভাবে আরোপিত 25% শুল্কও প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। ফলে এশিয়ার বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মধ্যে অনন্য সুবিধা পেতে যাচ্ছে ভারত। প্রায় 1 বছরের দর কষাকষি, দফায় দফায় বৈঠক আর নানা প্রতিশ্রুতির মধ্য দিয়ে অবশেষে সমঝোতায় পৌঁছালো বিশ্বের 2 বৃহৎ অর্থনীতি যুক্তরাষ্ট্র ভারত। ক্ষমতায় এসেই বাণিজ্য ঘাটতির অজুহাত দিয়ে বিভিন্ন দেশের উপর পারস্পরিক শুল্কারোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের ভাগে পড়ে 25%। পরে রাশিয়ার থেকে তেল কেনার দায়ে নয়াদিল্লির উপর শাস্তিমূলকভাবে অতিরিক্ত 25% শুল্কের বোঝা চাপায় ওয়াশিংটন। সর্বসাকুল্যে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যে মোট শুল্কের পরিমাণ দাঁড়ায় 50%। মঙ্গলবার নতুন ঘোষণা অনুযায়ী ভারত থেকে আমদানিকৃত পণ্যে মার্কিন শুল্ক হার নির্ধারিত হয় 18%। প্রত্যাহার করা হয় রাশিয়ান তেল কেনার দায়ে প্রাপ্ত অতিরিক্ত 25% শুল্ক। ডোনাল্ড ট্রাম্পের দাবি, রাশিয়ার বদলে ভেনেজুয়েলার তেল কিনতে রাজি হয়েছে ভারত।
President Trump put out. পণ্য ও পরিষেবা উভয় ক্ষেত্রেই ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রফতানি বাজার যুক্তরাষ্ট্র, আর এই বাজারে প্রবেশাধিকারের সুযোগ বৃদ্ধি করতেই ভারত শুল্ক কমিয়েছে, যা দিল্লি তার অন্যান্য বাণিজ্যিক অংশীদারের সাথেও করেছে। এটি এমন একটি চুক্তি যা উভয় নেতাই চূড়ান্ত করার যোগ্য মনে করছেন। The makeup of that, we have some indication. এই সিদ্ধান্তের ফলে মার্কিন বাজারে এশিয়ার মধ্যে এখন অনন্য সুবিধাভোগী দেশ হতে যাচ্ছে ভারত। গুরুত্বপূর্ণ রফতানি খাতে প্রতিদ্বন্দ্বী চীন, পাকিস্তান, বাংলাদেশ ও ভিয়েতনামের মতো দেশগুলোর তুলনায় কম শুল্কের মুখোমুখি হচ্ছে দেশটি। Cooperation there has. We continue to see. যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের শীর্ষ রফতানি বাজার। শুল্ক কমানোর সিদ্ধান্ত ভারতীয় রফতানিকারকদের সাহায্য করবে, পাশাপাশি ওয়াশিংটন দিল্লি সম্পর্কে স্থিতিশীলতা আনবে। Getting this trade deal. বিনিময়ে যুক্তরাষ্ট্র থেকে প্রায় 50,000 কোটি ডলারের জ্বালানি, কৃষি ও প্রযুক্তি কিনবে দিল্লি, দিয়েছে বাণিজ্য বাধা কমানোর প্রতিশ্রুতিও। অনিক রহমান, যমুনা নিউজ। সাবেক সেনা প্রধানের অপ্রকাশিত বই নিয়ে চরম উত্তেজনা ছড়ালো ভারতের পার্লামেন্টে। সোমবার বাজেট অধিবেশনে বইটি থেকে 2020 সালে ভারত চীন সংঘাত ইস্যুতে লেখা কিছু অংশ পড়ে শোনাতে শুরু করেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, যাতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাধা দিলে শুরু হয় হট্টগোল। বইটিতে সাবেক সেনাপ্রধান এম নারাভানে দাবি করেছেন সংঘাতের সময় ভারতের ভূখণ্ডে ঢুকে পড়েছিল চীনা সেনারা, জানিয়ে সম্প্রতি আর্টিকেল প্রকাশ করেছে ম্যাগাজিন দ্য ক্যারাভান। ভারতের পার্লামেন্টে চরম হট্টগোলের এই দৃশ্য সোমবারের বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সাবেক সেনাপ্রধান এম নারাভানের অপ্রকাশিত বই 4 স্টার্স অব ডেস্টিনি নিয়ে কথা বলা শুরু করলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতির। সাবেক সেনাপ্রধানের অপ্রকাশিত বই নিয়ে সম্প্রতি আর্টিকেল প্রকাশ করেছে দ্য ক্যারাভান ম্যাগাজিন, যেখানে 2020 সালে ভারত চীন সংঘাত ইস্যুতে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে। বইতে তৎকালীন সেনাপ্রধান দাবি করেন ভারতের ভূখণ্ডে ঢুকে পড়েছিল চীনা ট্যাঙ্ক। সরকারের শীর্ষ পর্যায় থেকে সেই পরিস্থিতিতে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা দেয়া হয়নি বলেও বইয়ে উল্লেখ করেন তিনি। লোকসভায় বাজেট অধিবেশনে দ্য ক্যারাভানের প্রকাশিত আর্টিকেল নিয়ে হাজির হন রাহুল গান্ধী, যা পড়তে শুরু করলে নিজের আসন থেকে উঠে প্রতিবাদ জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কোনো অপ্রকাশিত বই নিয়ে পার্লামেন্টে আলোচনার নিয়ম নেই বলে দাবি করেন তিনি। এ সময় বিজেপির অন্যান্য এমপিরাও চেঁচামেচি শুরু করেন। বইটি নিয়ে কথা বলতে না দেয় ক্ষোভ ঝেড়েছেন রাহুল গান্ধী। সাবেক সেনাপ্রধানের বইকে কেন এত ভয় পায় সরকার, তুলেছেন সেই প্রশ্ন। আমাকে কথা বলতে দেয়া হয়নি, কেবল 2-3 লাইন পড়েছিলাম। এটা জাতীয় নিরাপত্তার বিষয়, এগুলো সাবেক সেনাপ্রধান একটি বইয়ে লিখেছেন। বইটি প্রকাশের অনুমতি দেওয়া হচ্ছে না। তারা বইটিকে এত ভয় পায় কেন? দেশের রাজনৈতিক নেতৃত্ব কিভাবে সেনাবাহিনীকে হতাশ করেছিল তা আমরা বইটি থেকে জানতে পারবো। লিডার অফ আওয়ার ফোর্সেস। এদিকে স্পিকারের দাবি পার্লামেন্টে কোনো বই কিংবা পত্রিকার প্রতিবেদন নিয়ে কথা বলার নিয়ম নেই, যদি না সেসব পার্লামেন্টের সাথে সরাসরি সম্পৃক্ত হয়। सांसद प्रियंका गांधी जी ने भी। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইতিহাসের দীর্ঘতম সময় ধরে চলা তুষার ঝড়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত 16 জন। মেয়র জোহরান মামদানি জানিয়েছেন এই তথ্য। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, টানা 11 দিন শহরের তাপমাত্রা ছিল হিমাঙ্কের নিচে। প্রাণহানির শিকার 16 জনের মধ্যে 13 জনই মারা গেছে হাইপোথার্মিয়ায়, বাকি 3 জন মারা গেছে অতিরিক্ত মদ্যপানের জন্য। শহরের গৃহহীনদের আশ্রয়কেন্দ্রে নেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান মেয়র। তুষারঝড়ের আগেই নিউ ইয়র্ক জুড়ে নেওয়া হয়েছিল ব্যাপক প্রস্তুতি। এখনও আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে প্রায় 1000 মানুষ। 20টি মোবাইল ওয়ার্মিং ইউনিটের গাড়ি টহল দিচ্ছে শহর জুড়ে। যে কোনো দরকারে জরুরি সেবা নম্বরে কল দেওয়ার পরামর্শ দিয়েছেন মামদানি। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সঙ্গীত পুরস্কার গ্র্যামি পেয়েছেন তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামা। তবে এর তীব্র বিরোধিতা করে নিন্দা জানিয়েছে চীন। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে বিতর্কিত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দেয়। বেজিংয়ের দাবি, দালাই লামা তিব্বতের ধর্মীয় গুরু ছাড়াও একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। এর আগে রোববার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত 68তম গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে 90 বছর বয়সী ধর্মীয় গুরু দালাই লামাকে এই সম্মাননা দেওয়া হয়। তার হয়ে পুরস্কার গ্রহণ করেন মার্কিন সঙ্গীতশিল্পী রুফাস ওয়েনরাইট। তবে গানের জন্য নয়, স্পোকেন ওয়ার্ড, অ্যালবাম বা নিজ কণ্ঠে ধর্মীয় আলোচনার জন্য এই পুরস্কার পান দালাই লামা। 1959 সালে চীনা শাসনের বিরুদ্ধে বিদ্রোহে ব্যর্থ হলে বহু তিব্বতীর সাথে ভারতে রাজনৈতিক আশ্রয় নেন আলোচিত এই ধর্মীয় গুরু।
মিয়ানমার ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ চক্রের আরও 4 শীর্ষ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন। সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি এই তথ্য নিশ্চিত করে। গেল বছর নভেম্বরে মিয়ানমারের বাই পরিবারের 5 শীর্ষ সন্ত্রাসীকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন চীনের আদালত। তাদের আন্তর্জাতিক চীন সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে হত্যা, অনলাইনে প্রতারণা আর মাদক পাচার সহ বিভিন্ন অপরাধের প্রমাণ পাওয়া যায়। তবে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার কিছুদিন পরেই দলটির সাজাপ্রাপ্ত এক সদস্য মারা যায়। বাকিদের মৃত্যুদণ্ড কার্যকর হয় সোমবার। এটিকে আশপাশের দেশগুলোতে টেলিকম ও অনলাইন প্রতারণা দমনে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছে বেইজিং। গেল সপ্তাহে মিয়ানমারের 11 জন সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছিল দেশটি। যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে ভয়াবহ বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একটি মানসিক স্বাস্থ্যকেন্দ্র। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে 3 ফায়ার সার্ভিস কর্মী। গ্যাস লিকেজের কারণে এই বিস্ফোরণ হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সোমবার হঠাৎ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ, ছড়িয়ে পড়ে আগুন। ছোটাছুটি শুরু করে মানুষ। অগ্নিকাণ্ডে বিধ্বস্ত হয়েছে ভবনের একাংশ। উদ্ধারে এগিয়ে যায় স্থানীয়রা। খবর পেয়ে অভিযানে নামে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা। দুর্ঘটনার সময় মানসিক স্বাস্থ্য কেন্দ্রে প্রায় 40 জন উপস্থিত ছিলেন। তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। আশপাশের এলাকায় সতর্কতা জারি এবং সবাইকে নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ভয়াবহ দাবানলের কবলে আর্জেন্টিনার বিস্তীর্ণ অঞ্চল। দক্ষিণাঞ্চলে একাধিক প্রদেশে আগুন পুড়েছে 50,000 হেক্টরেরও বেশি জমি। বাতাসের তীব্র গতিবেগে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে আশপাশের বনাঞ্চলে। গাছপালার ঘনত্ব বেশি হওয়ায় আগুন নেভাতে বেগ পোহাতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। হেলিকপ্টার দিয়ে পানি ও রাসায়নিক ফেলে দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে আগুনে নষ্ট হয়েছে রাজধানী বুয়েনোস আয়ার্সের আয়তনের দ্বিগুণ এলাকা। জরুরি অবস্থা জারি করা হয়েছে রিও নেগ্রো, নিউকুয়েন, লা পাম্পা, সুবুত প্রদেশে। প্রায় প্রতি বছরই অঞ্চলগুলোতে দাবানলের মতো দুর্যোগ দেখা দেয়। লাতিন আমেরিকায় প্রথম আন্ডারগ্রাউন্ড টানেল বানিয়ে সাড়া ফেলে দিয়েছে লাতিন দেশ পানামা। পানামা খাল থেকে প্রায় 65 মিটার গভীরে নির্মিত হচ্ছে ভূমিকম্প প্রতিরোধী টানেলটি। এর মধ্যে এটির প্রায় 3.1 কিলোমিটারের খনন কাজ সম্পন্ন হয়েছে। এটি এই নির্মাণ প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল। তাই উদ্বোধন অনুষ্ঠানে এই অর্জনকে দেশের জাতীয় অর্জনের তালিকায় গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে দেখছে পানামা সরকার। মাটি থেকে প্রায় 20 তলা ভবনের সমান গভীরতায় নির্মিত হচ্ছে এই টানেল। পানামা ক্যানেলের নিচে নির্মাণাধীন ভূগর্ভস্থ এই টানেল উদ্বোধন করেছে দেশটির সরকার। 4 বছরেরও বেশি সময় ধরে চলছে ভূমিকম্প প্রতিরোধে সক্ষম টানেলটির খনন কাজ। শক্তিশালী বোরিং মেশিনের সাহায্যে টনকে টন মাটি আর পাথর কেটে এরই মধ্যে শেষ হয়েছে প্রায় 70% খনন কাজ। ধ্বংসের হাত থেকে টানেলটিকে রক্ষায় বসানো হয়েছে 1560টি কংক্রিটের রিং। পানামাবাসী জানে কিভাবে বড় সাফল্য অর্জন করতে হয়। এদেশের শ্রমজীবী মানুষের কঠোর পরিশ্রমের কারণেই আমরা এই ক্যানেল সম্প্রসারণ করেছি, এই অঞ্চলের প্রথম মেট্রো নির্মাণ করেছি। এবার সে তালিকায় এই টানেলটিও যুক্ত হলো। মেট্রো লাইন 3 নামের বিশাল এক প্রকল্পের অংশ এই টানেল। পানামা সিটির আলব্রুক থেকে সিদাদ দেল ফুতুরো এলাকা পর্যন্ত যাবে এই মেট্রো প্রকল্প। প্রায় 5.3 কিলোমিটার দীর্ঘ টানেলে স্টেশন থাকবে 11টি। ফলে আরও সহজ হবে লক্ষাধিক মানুষের যাতায়াত। উল্লেখযোগ্য হারে কমবে পানামা শহরের যানজট। লাতিন আমেরিকার প্রথম আন্ডারগ্রাউন্ড টানেল নির্মাণের উল্লেখযোগ্য অগ্রগতিকে মাইল ফলক আখ্যা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো। ভূগর্ভস্থ এই টানেলের ব্যয় ধরা হয়েছে প্রায় 528 মিলিয়ন মার্কিন ডলার। 2028 সাল নাগাদ শেষ হবে এর নির্মাণ কাজ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্কে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।